নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম এপার ওপার। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প এপার ওপার। ট্রেনে খড়গপুর, তারপর লোথাশুলি পর্যন্ত বাস, নেমে আবার বাস। 1 ঘন্টা পর হাতিপোতা না হাতিখেদা কি একটা স্টপেজে অবতরণ। সেখান থেকে রিক্সা ধরে অবশেষে এই বেসরকারি অরণ্য নিবাস। 60 ছুঁই ছুঁই বয়সে এই অনন্ত ছোটাছুটি কি আর পোষায়? আগে আন্দাজ করতে পারলে সুতপা এখানে তোড়াই আসতে রাজি হতো। রাঘবের অবশ্য কোনো তাপ উত্তাপ নেই, এই ধরনের বিদঘুটে স্পটই তার বেশি পছন্দ। সঙ্গ দেওয়ার জন্য রিটায়ার করবার আগে অফিসের বন্ধু বান্ধবরা ছিল, এখন আর তাদের পায় না বড় একটা। বয়স তো হয়েছে, রাঘবের মতো টকবকে জোয়ান ফোন আর কতদিন চালাবে? এখন তাই সুতপার উপরই ভর করেছে রাঘব। গত বছর জোর করে মুরগুমাও নিয়ে গেল। দুরাত্রির খোলা আকাশের নিচে তাঁবুতে থাকতে হলো সুতপাকে। কি আতান্তর। রাঘব তো দিব্যি বোতল খুলে বসে গেছে, এদিকে সুতপা ঠান্ডায় জমে যাওয়ার জোগাড়। অথচ বিরক্তি প্রকাশ করবার জন্যে অমনি মুখ হাঁড়ি হয়ে যাবে সাহেবের। তা সেই সাহেব এখন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বন বাংলোর চতুর্দিক। শাল মহুয়ায় ঘেরা রীতিমতো ঘন জঙ্গল। শীতের সূর্য ঝিমিয়ে এসেছে, একটা নরম আলো বিছিয়ে আছে ঈষৎ ধূসর হয়ে আসা সবজেটে কম্পাউন্ডে। সপ্রশংস গলায় রাঘব বলে উঠল, জায়গাটা দারুণ না? সুতপা এদিক ওদিক তাকানোর মুডে নেই, তারিফের তো কথাই নেই। মেজার মুখে বলল, এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি প্রকৃতি গিলবে, নাকি ঘরটরের বন্দোবস্ত হবে? অ্যারেঞ্জমেন্ট তো হয়েই আছে, রুম তো বুক করেই এসেছি। রাঘব গলা ওঠালো, এই কই হ্যাঁ? হাঁক ডাক শুনে এক মাঝবয়সী লোক বেরিয়ে এসেছে। পরনে খাকি প্যান্ট আর বুশার্টের উপর রংজলা হাফ সোয়েটার। কাগজপত্র দেখে নিয়ে বারান্দার শেষ প্রান্তের ঘরটা খুলে দিল। চাবি রাঘবকে ধরিয়ে দিয়ে সবিনয় জিজ্ঞেস করলো, এখন চা কফি কিছু খাবেন তো স্যার? 2 রকম ব্যবস্থাই আছে নাকি? বাহ বাহ। রাঘব চোখ নাচালো। আগে তাহলে কফি? না না, আমি চা খাবো। সুতপা ঘরে ঢুকে খাটে বসে পড়েছিল। তাড়াতাড়ি বলে উঠল, চাই দুধ চাই না, স্রেফ লিকার। এই তো ভ্যাকড়া শুরু করলে। রাঘব হালকা সুরে লোকটাকে বলল, পারো তো লাল চা? হ্যাঁ স্যার। রান্না বান্নাও কি তুমি করো? আমি সব করি স্যার, শুধু ঝাড়ুটা লাগাই না, আলাদা লোক আছে। ও, তুমি ম্যানেজার, তুমি রাঁধুনি? বেশ বেশ। তা তোমার নামটা কি বাপু? আগে ভরত, ভরত মাহাতো। বাড়ি কোথায়? এইখানেই কাছেই, লোধাশুলি। আসা যাওয়া করো? না স্যার, 24 ঘন্টাই থাকতে হয়, মালিক কোয়ার্টার দিয়েছে ওই পিছনটায়। বউ বাচ্চা কি কোয়ার্টারে নাকি লোধাশুলি? না স্যার, এইখানেই আছে, ছেলে ঝাড়গ্রাম কলেজে পড়ছে। গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তা কি নিয়ে পড়ে?
উচ্ছ্বসিত রাঘব প্রশ্ন হেনেই চলেছে। সুতপা ক্রমশ বিরক্ত হচ্ছিল। অসহিষ্ণুভাবে বলল, ওর ঠিকুজি কুষ্টি কি এখনই না জানলে নয়? ছেড়ে দাও না, চাটা করে আনুক। রাঘব থামতে বাধ্য হলো বটে, তবে খুশি হলো না। বড় চড়ে যেতে কিঞ্চিত অপ্রসন্নতা ফুটেছে গলায়। ওরকম খিচিয়ে উঠলে কেন? ভালো করেও তো বলা যায়। সুতপার বলতে ইচ্ছে হলো, ভালোবাসা তুমি যেন কত বোঝো। বলল না। এক্ষুনি কোনো বাগবিতণ্ডায় যাওয়ার স্পৃহা নেই। ভিতরে ঝাঁঝ যথাসম্ভব চেপে রেখে বলল, আমার আর শরীর চলছে না গো, একটু রেস্ট নিতে দাও, একটু রেস্ট নিতে দাও। নাও না রেস্ট, কে বারণ করেছে? কানের কাছে বকবক করলে বিশ্রাম হয়? সুতপা ছোট সুটকেসটা খাটের উপরে তুলল। চেন খুলতে খুলতে বলল, এসেছ তো দুদিনের জন্যে, ওই লোকটার হাঁড়ির খবর নিয়ে তোমার হবেটা কি? স্ট্রেঞ্জ, নতুন একটা জায়গায় এলাম, সেখানকার মানুষজনকে জানবো না? সুতপা আর জবাব দেওয়া প্রয়োজন মনে করল না। তোয়ালে কাঁধে চলে গেছে বাথরুমে। ছোট্ট বাথরুম, তবে মোটামুটি পরিচ্ছন্ন, কমোডও আছে। এই ব্যবস্থাটায় ক্লান্তি যেন খানিকটা উবে গেল সুতপার। হাঁটু কোমরের ব্যথার জন্যে রাঘবকে বলে বলে বছর 3 হলো বাড়ি বাথরুমেও বিলিতি সিস্টেম করে নিয়েছে। অভ্যেসটা এখন এমন পর্যায়ে কোথাও গিয়ে দিশি টয়লেট দেখলেই কান্না পায়। মুখে চোখে অল্প জল ছিটিয়ে তোয়ালে চেপে চেপে ভালো করে মূত্র সুতপা। বেরিয়ে এসে দেখল রাঘব নেই। একটু ফাঁক পেয়ে চরকি খেতে গেছে নির্ঘাত। মানুষটা পারেও বটে। 64 পেরিয়ে গেল, এখনো কোত্থেকে যে এত এনার্জি পায়। এখন কাপড় চোপড় বদলানোর প্রশ্ন নেই। বাতাসে রীতিমতো শিরশিরে ভাব, চামড়া টানছে। গালে কপালে ক্রিম বুলিয়ে নিয়ে সুতপা গড়িয়ে পড়ল বিছানায়। ডানলো পিলো শয্যা, বেশ নরম। বালিশে মাথা ঠেকাতে জড়িয়ে এলো চোখ। তবে তন্দ্রাবধি এগোতে পারল না। তার আগেই ফিরে এসেছে রাঘব, সঙ্গে ভরত, চা বিস্কুট সমেত। উঠে বসলো সুতপা, চুমুক দিচ্ছে কাপে। আস্তে আস্তে কাটছে স্নায়ুর জড়তা। রাঘবের পেয়ালা নিমেষে শেষ। হালকা সুরে জিজ্ঞেস করলো, কি গো, এবার খানিকটা ফ্রেশ তো? সুতপার মন মেজাজও খানিকটা সমে। পাল্টা লঘু সুরে বলল, হ্যাঁ, তা বলে ধেই ধেই করে নাচতে পারবো না। অতটা লাগবে না, অতটা লাগবে না। রাঘব ফিকফিক করে হাসছে। তবে একটু বেরোতে হবে। এখনই? কোথায়? এখনই তো বেরোনোর সময়। ভরতের কাছ থেকে টিপস নিয়ে এলাম, বুঝলে। কাছেই একটা নদী আছে, দারুণ ভিউ পয়েন্ট। ওখানে শেষ বিকেলে যা লাগবে না। আমার ক্ষমতা নেই, তুমি ঘুরে এসো। আরে, তুমিও পারবে। কিটস থেকে ফুঁচকে ডিজিটাল ক্যামেরাটা বার করে কাঁধে ঝুলিয়ে নিয়ে রাঘব বলল, কি বিকেলে ঘরে পড়ে থাকবে? চলো না টুকটুক করে। আমাকে ছেড়ে দাও গো, একটু শুয়ে নি, হাঁটু কোমরটা ছাড়ুক। আরে, আজই তো মাত্র আজ আর কাল, তার মধ্যে একটা গোটা বিকেল নষ্ট করবে? ওঠো ওঠো, ভালো করে গায়ে শাল জড়িয়ে নাও। অগত্যা সুতপাকে উঠতেই হলো। যা নাছোড় বান্ধা লোক, কানের কাছে অবিরাম ঘ্যান ঘ্যান করে যাবে। যেন এক্ষুনি সুতপাকে নদী দেখাতে না পারলে রাঘবের এখানে আসার উদ্দেশ্যটাই মাটি। সুতপার ইচ্ছে আছে কি নেই, শরীর আর পারছে না, তাতে রাঘবের বইই গেল। কম দিন তো সুতপা দেখছে না মানুষটাকে। নয় নয় করে 33 বছর। চিরকাল এই একই রকম রয়ে গেল রাঘব, সর্বদাই যেন নিজস্ব ঘরে, নিজস্ব ভুবনে। ষাঁড়ের মতো হাই হাই করে অফিস, আর সুযোগ পেলেই খ্যাপার মতো এদিক ওদিক বেড়ানো। ব্যাস, এর বাইরে জগতে যেন আর কিচ্ছু নেই। ছেলে মানুষ করা, তার স্কুল, পড়াশুনো, টিউটর, শ্বশুর শাশুড়ি যতদিন ছিলেন তাদের দেখভাল, সংসারের হাজারো খুঁটিনাটি সামাল দেওয়া, লৌকিকতা, সামাজিকতা,
সমস্ত কিছুর দায় যেন সুতোপার একার। নরম সরম কাঁদবে ভারী বোঝা চাপিয়ে দিয়ে দিব্যি একটা ফুরফুরে জীবন কাটিয়ে দিল রাঘব। এখন এই বয়সে পৌঁছে রাঘব যে বদলাবে এমন আশা করাটাও সুতোপার মূর্খামি। শুধু শাল নয়, সুতোপা একটা স্কার্ফও নিল সঙ্গে। শীত এখনো তেমন জাঁকিয়ে পড়েনি, তবু বছরের এই সময়টাতে দুম করে ঠান্ডা লেগে যায়, বিশেষত গলায়। কম্পাউন্ড থেকে বেরিয়ে মোরাম বিছানো রাস্তা ধরল। অলস পায়ে হাঁটছে রাঘবের পাশে পাশে। দিনের আলো মরে এসেছে, অথচ সন্ধে এখনো বেশ খানিকটা দূরে। এই সময়টা যে কি আজব, অকারণ একটা বিষাদ চারিয়ে যায় বুকে। তবে সেই মন খারাপের মধ্যেও কেমন একটা সুখ গন্ধ। সুতোপার মন্দ লাগছিল না অনুভূতিটা। দুপাশের ধ্যানস্থ শালগাছগুলোর গায়ে ডুবু ডুবু সূর্যের আলো, পথেও এক মায়াবী আবছায়া। সুতোপার ভিতরের গুমট ভাবটা কেটে যাচ্ছিল। রাঘব পটাপট ক্যামেরায় শাটা টিপছে এলোমেলো। আচমকা দাঁড়িয়ে পড়ে বলল, কি গো, এখন কেমন লাগছে জঙ্গল? সুতোপা বলল, ঠিকই আছে, তবে বড্ড নির্জন। ভিড়ভাট্টা থাকলে কি ভালো লাগতো? জঙ্গলের চানটাই নষ্ট হয়ে যেত না? তা বলে কোথাও জনমনীষী নেই? একদম নেই কে বলল? আমাদের ভরত তো আছে, উইথ ফ্যামিলি। সুতোপা ভুরু কুঁচকে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমাদের বাংলোয় আর কেউ নেই না, শুধু আমরা দুজন। ভয় করছে নাকি? কি গো, ভয় করছে? রগুড়ে রগুড়ে গলায় বলল, এইসব ফরেস্ট বাংলোয় কিন্তু ভূত তো থাকে। ফাজলামি রাখো, কেউ কোথাও নেই মনে হলো, আমার কেমন গা ছমছম করে। কই, আমার তো করে না। তুমি বীরপুরুষ, আমি ভীতু মানুষ। আহা, চড়ছ কেন? রাঘব হেসে ফেলল, আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আছে আছে আছে, আরও লোক আছে। ভরত বলছিল বাংলোয় আর এক সেট স্যার ম্যাডাম এসেছে। কোথায় তারা? দেখলাম না তো। বেরিয়েছে নিশ্চয়ই, হয়তো নদীর ধারেই যাবে, পেয়ে যাব। অত দূর যেতে হলো না, তার আগেই দর্শন মিলেছে। সুতোপা দেখতে পেল শালবন ভেদ করে হেঁটে আসছে দুই মূর্তি, দুজনেরই পরনে জিন্স। ছেলেটা গায়ে জ্যাকেট চড়িয়েছে, মেয়েটা স্রেফ টি শার্ট। ছেলেটার হাত মেয়েটার কাঁধে, মেয়েটাও বেষ্টন করে আছে সঙ্গীর কোমর। অতি নিবিষ্টভাবে কথা বলছে দুজনে। মোনাম রাস্তায় উঠে সুতোপাদের পাশ দিয়েই চলে গেল। তাদের উপস্থিতি যেন গ্রাহ্যই করল না। সুতোপা ঘুরে ঘুরে দেখছিল ছেলে মেয়ে দুটোকে, মুখভঙ্গি করে বলল, এরাই এরাই সেই স্যার আর ম্যাডাম নাকি? অন্ধকার নামলে জঙ্গলে আর কিছুই করবার নেই, হয় ঝিঝি পোকার ডাক শোনা, নয় বিছানায় গড়াগড়ি খাও। ঘরে একা বসে থাকতে থাকতে আপ ধরে যাচ্ছিল সুতোপার। কথা বললে তাও সময় কাটে, কিন্তু রাঘব আবার টর্চ নিয়ে বেরিয়েছে। তার তো ফুর্তির প্রাণ ঘরের মান, কাহা কাহা ঘুরে বেড়াচ্ছে কে জানে। ঘরে টিভি নেই, সুতোপা যে বই ম্যাগাজিনের পাতা উল্টোবে সেই উপায়ও নেই। নামকাও আসতে বিজলি বাতি জ্বলছে বটে, তবে ভোল্টেজ অত্যন্ত কম। দুটো পাতায় চোখ বুলালে 2 ঘন্টা মাথা ধরে থাকবে। সাথে কি সুতোপা এইসব বন জঙ্গলে আসতে চায় না? বিরস মুখে রাতের ওষুধপত্রগুলো গোছাতে বসলেও সুতোপা। পারতপক্ষে সে ব্যথার বড়ি খায় না, ভীষণ অম্বল হয়ে যায়, কিন্তু আজ একটা লাগবেই। বিকালে হাঁটতে গিয়ে আরও যেন বেড়ে গেছে যন্ত্রণাটা। রাঘব বলল নাকি কাছে, অথচ প্রায় 1 কিলোমিটার যেতে হলো। দেখতেও পেল না তেমন কিছু। ততক্ষণে বেশ ঘোর আঁধার নেমে গেছে। লাভের মধ্যে লাভ, অ্যান্টাসিড গিলেও রাত ভোর বুক গলা টক হয়ে থাকবে। নিজের ওষুধের সঙ্গে রাঘবের ট্যাবলেট দুটো টেবিলে রাখলো সুতোপা। এমনি অসুখ বিসুখ নেই রাঘবের, তবে সম্প্রতি কিডনিতে একটা ছোট স্টোন ধরা পড়েছে।
তা অপারেশনে বীরপুরুষের বেজায় ভয়। ডাক্তার বন্ধুর পরামর্শ মতো বড়ি গিলছে রোজ, সঙ্গে সঙ্গে গেলাস গেলাস জল, ওতেই নাকি পাথর বেরিয়ে যাবে। ট্যাবলেট ক্যাপসুল সাজিয়ে রেখে ফের বিছানায় এসে বসেছে সুতপা। হুড়মুড়িয়ে ঠুকরো রাঘব। মাফলার খুলে খাটে ছুঁড়ে দিয়ে বলল, আকাশটা যা ফ্যান্টাস্টিক লাগছে না, অমাবস্যা তো, তারায় তারায় ছয় লাভ। দেখে আসবে নাকি? রোকে করো, আমি আর ঘর ছেড়ে বেরোচ্ছি না। ভালো সিন মিস করলে? রাঘব চেয়ার টেনে বসল। কি গো, পকোড়া খাবে তো? ভরতকে বলেছি এক্ষুনি দিয়ে যাবে। তো আমার জন্যে নয়? সুতপার স্বরে ঈষৎ শ্লেষ। এবার তো বোতল খুলবে। বোতল খুলবে বলেই তো অর্ডার দিয়ে এলে। আহা, আমি একাই সব খাবো নাকি? হাত বাড়িয়ে টর্চখানা টেবিলে রাখলো রাঘব। 1 সেকেন্ড ভাবলো কি যেন, তারপর উঠে গিয়ে বার করেছে হুইস্কির বোতলটা। নিজেই গ্লাস টানলো, নিজেই ঢাললো, নিজেই জল মিশোচ্ছে। মুখ তুলে বলল, চানাচুর টানাচুর কিছু নিয়েছিলে? আমার তো নেওয়ার কথা নয়। তাহলে নেই? রাঘব ভাত উল্টোলো। গ্লাসে ছোট্ট একটা চুমুক দিয়ে বলল, সেই স্যার আর ম্যাডামের সঙ্গে আলাপ হলো বুঝলে? তারা এখনো বাইরে বাইরে ঘুরছে বুঝি? না, আমি ওদের রুমে গিয়েছিলাম। রাঘব চোখ টিপল। দেবা দেবী তো বেশ জমিয়ে বসেছে, দিবি বোতল টোতল খুলে। মেয়েটাও খাচ্ছে? আজকাল মেয়েরাই বেশি খায়, হাঁসের মতো টানে। আমাকেও অফার করেছিল, না না থ্যাংক ইউ বলে কাটিয়ে এসেছি। বাঁচিয়েছ, তোমার যা সেন্স, ওইটুকু বাচ্চাদের সঙ্গেই হয়তো আসর জমাতে বসে গেলে। খুব বাচ্চা নয়, 3rd অ্যানিভার্সারি করতে এসেছে এখানে। তখন বুঝতে পারিনি, সামনাসামনি দেখে মনে হলো আমাদের টুকুনের বয়সই হবে। বলতে বলতে হঠাৎই থমকেছে রাঘব। এই, তুমি নাকি টুকানকে বলেছ ফেব্রুয়ারি মার্চে আমরা হায়দ্রাবাদ যাব? টুকানের কাছে? কই, না তো। তবে টুকান যে আমাকে, তোমার ছেলে আমাদের যেতে বলেছে, তবে আমি এখনো হ্যাঁ না কিছুই বলিনি। সুতোবার গলায় সামান্য উষ্মা ফুটেছে। ওটা যাব কেন? ওর বউয়ের বাচ্চা হবে বলে আয়া খাটতে? পলক চুপ করে থেকে রাঘব হো হো করে হেসে উঠেছে। ধুত, ওভাবে ধরছো কেন? বাচ্চা কাচ্চা হওয়ার সময় সিনিয়র কেউ থাকলে ছেলেমেয়েরা ভরসা পায়। হ্যাঁ, শুধু বাচ্চা হওয়ার সময় বড়দের দরকার, তাই না? নিজের পছন্দ মতো বউ পছন্দ করা যায়, সানাইয়ের পো বন্ধ হতে না হতে আলাদা থাকবার ধান্দা করা যায়, বাপ মাকে ফেলে টুকুস করে কেটে পড়া যায়। এসব তো তোমার অভিমানের কথা, ছেলের উপরে ওভার পজেসিভনেস। কথাটা ছ্যাঁক করে গায়ে লাগলো সুতোপার। ঘুম মেরে বসে রইল কিছুক্ষণ। হ্যাঁ, ছেলের উপর তার একটু বাড়তি অধিকারবোধ আছে বটে, কিন্তু সে তো অকারণে নয়। কি না করেছে সুতোপা ছেলের জন্যে। আজ যে টুকান একটা শক্তপোক্ত জমির উপর দাঁড়িয়েছে, তার পিছনে সুতোপার অবদানই সবচেয়ে বেশি নয় কি? ছেলে হওয়ার আগে সেই যে স্কুলের চাকরিটা ছেড়ে দিল, আর ধরলই না, তা কি নিজের কথা ভেবে? টুকানের সঙ্গে দেনা পাওনার হিসেবে যেতে চায় না সুতোপা, কিন্তু প্রতিদানও তো কিছু আশা করতেই পারে। মঞ্জিরাকে সুতোপার একটুও পছন্দ হয়নি জেনেও কি থমকেছিল টুকান? স্টেপ ডোন্ট কেয়ার ভাব দেখালো। কলকাতা ছেড়ে চলে যাওয়ার জন্যে যে উঠে পড়ে লেগেছে, সেটা পর্যন্ত সুতোপাকে জানতে দেয়নি। এখন এই শুকনো কেজো আহ্বান তো নিছক অপমানের স্বামী নয় কি? মরদ গরম গরম পকোড়া রেখে গেছে। রাঘব প্লেটখানা এগিয়ে দিল। এই নাও নাও, তোলো। সুতপা হাত বাড়ালো না, মার গলায় বলল, ইচ্ছে করছে না, তুমি খাও। রাঘব চোখ কুঁচকে দেখল সুতপাকে।
হেসে বলল, কেন মেজাজ খারাপ করছো তপু? বি রিজনেবল। ছেলের লায়ক হলে তার উপর আর বাপ মার খবরদারি চলে না। ছেলের সংসার এখন ছেলেরই সংসার। আমরা মাঝে মাঝে যাব, 2-4 দিন হই হল্লা করব, নাতি নাতনি হলে তাদের সঙ্গে একটু আহ্লাদ দেব, ব্যাস আমাদের জবই জোভার। রাঘবের পক্ষে এরকমটা ভাবা যে কি সহজ। যে কোনোদিন সংসারের জল গায়েই মাখল না, তারই বোধহয় এইসব কথা সাজে। কোথায় হৃদয়ের কোন বিন্দুতে যে কষ্ট বেঁধে সুতপাকে, রাঘবের তা বোঝবার সাধ্যই নেই। সুতপার ভাবতে মাঝে মাঝে অবাক লাগে, একটা মানুষ যে তাকে কোনোদিন অনুভবই করতে পারল না, অথচ তারই সঙ্গে টানা 33 বছর সে এক বিছানায় কাটিয়ে দিল। বিয়ের সময় কি যে ছাতার মন্ত্রগুলো পড়া হয়। রাঘব আবার গ্লাস ভরে নিয়েছে, চেয়ার ছেড়ে সোফায় গিয়ে বসল। আয়েসি ভঙ্গিতে পা তুলে দিয়েছে সেন্টার টেবিলে। কচর কচর চিবোচ্ছে চিকেন পকোড়া, দাঁতের ফাঁকে আটকাছে মুরগির টুকরো, হাঁ করে খুঁটে খুঁটে বার করছে। কি তামসিক দৃশ্য। সুতপা নেমে পড়ল বিছানা থেকে, দরজা খুলে বারান্দায় এসেছে। এর মধ্যেই বাইরেটা রীতিমতো কনকনে। শালে কান মাথা ডেকে সুতপা বসলো বেতে চেয়ারে। গেটের বড় আলোটা জ্বলছে না, সামনে এক ঘুরঘুটি আঁধার। একটু একটু করে অন্ধকারটা সয়ে এলো চোখে। তারার আলোয় দেখা যায় শালের মিছিল, আমছা আমছা। হঠাৎই একটা খিলখিল হাসি। সুতপা ঘাড় ঘুরিয়ে দেখল মেয়েটা বেরিয়ে এসেছে ঘর থেকে, একটু যেন টলমল। ঝর্নার মতো হাসতে হাসতে বারান্দা ছেড়ে সামনের খোলা চত্বরটায় নেমে গেল। বেরিয়ে পড়েছে ছেলেটাও, বারান্দা থেকেই চেঁচালো, এই বেবি, ওখানে কেন, রুমে এসো। আবার হেসে উঠল মেয়ে, আমার আর ঘরে থাকতে ইচ্ছে করছে না। কেন, কি হলো? তুমি খুব বোর করছো। ওকে, আই উইল কিপ ম্যাম। বাইরে থেকো না, ঠান্ডা লেগে যাবে। কচু হবে, আমি এখন এখানে নাচবো। মানে? বললাম তো, আমার আইপডটা এনে দাও, গান শুনবো আর নাচবো। কি পাগলামি হচ্ছে? পাগল তো পাগল, তাতে তোমার কি? বলে মেয়েটা বো করে এক পা ঘুরে নিল। একটু থেমে আবার দুলছে আপন মনে। দুহাত মেলে দিল ঊর্ধ্বপানে, নুলাচ্ছে কোমর। সুতপা চোখ বড় বড় করে দেখছিল। মেয়েটা কি তাকে লক্ষ্য করেনি, নাকি দেখেও উপেক্ষা করছে? সুতপা কি বসবে নাকি উঠে যাবে? হয়তো যাওয়াই উচিত এখন, কিন্তু সুতপা কেন যেন নড়তে পারছিল না। এক দৃষ্টে দেখছে মেয়েটাকে। আরো 2-4 বার ডাকাডাকি করে ছেলেটা ঘরে গেল। মেয়েটার হেলদোল নেই, নেচেই চলেছে আপন খেয়ালে। একটু পরে থামলো মেয়ে, ঈষৎ স্খলিত পায় ফিরল ঘরে। নাচটা সুতোবার চোখে লেগেই রইল, এক অধিভৌতিক দৃশ্যের মতো। দিনটাকে পুরো ছকে রেখেছিল রাঘব। সকালে জলখাবার সেরে জঙ্গলে বিচরণ, দুপুরে পেট ঠেসে খেয়ে ভোঁস ঘুম, বিকেলে চা বিস্কুট সাঁটিয়ে ফের নদী, সন্ধে যথারীতি ভাজাভাজি সহযোগে মদ্যপান। রুটিন মোতাবেকই দিন শুরু করেছিল সুতপা। 9টা নাগাদ বেরোলো রাঘবের পিছু পিছু। ঝকঝকে দিনের আলোয় জঙ্গলটাকে আর তেমন ঘন লাগছে না। হরিণ টরিনের দেখা মিলবে এমন আশাও কম। হঠাৎ হঠাৎ নাকি হাতি এসে পড়তে পারে, এইটুকুই যা রোমাঞ্চ। মনে পাখালি আছে বটে, তবে চোখ টানার মতো কিছু নয়। মোটের ওপর জঙ্গলটা তেমন আহামরি মনে হচ্ছিল না সুতোপার। রাঘবের সঙ্গে বেশিক্ষণ হাঁটাও তো দুষ্কর। সে কখনো রাস্তা ছেড়ে বাঁয়ে ঢুকে যায়, কখনো ডাইনে। পথ চলতি স্থানীয় লোকের দেখা পেলে তো কথাই নেই, দাঁড়িয়ে আলাপ জুড়ে দিচ্ছে। অঞ্চলের মানুষজনকে না জানলে রাঘবের বেড়ানোই নাকি সম্পূর্ণ হয় না। ধুত্তরি বলে সুতপা একাই ফিরল বাংলোয়। বারান্দায় উঠতে গিয়ে দেখল
মেয়েটা বসে আছে মেয়েদের চেয়ারে, পরনে নাইট স্যুট, চুল উম্নো ঝুমনো, হাতে মোবাইল, কপালে মোটা ভাঁজ। সুতোপার দিকে চোখ পড়তেই ভাঁজ মিলিয়ে গেল। হালকা হাসলো মেয়েটা। গুড মর্নিং আন্টি। মর্নিং। সুতোপা দাঁড়িয়ে গেল, মৃদু হেসে বলল, এই বুঝি ঘুম ভাঙলো? আমি তো তাও উঠেছি, শানি তো এখনো মাঝরাত্রির। সারা সকাল বিছানায় থাকলে বেড়ানোটা হবে কখন? আজ নো বেড়ানো, দুপুরে চলে যাচ্ছি আমরা। আপনারা? কাল সকালে। এখানে 1-2 দিনই ভালো, তারপর তো বোর, কিচ্ছু করবার নেই, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করা যায় না। হাতের মোবাইলটা দেখালো মেয়েটা। এখানে নেটওয়ার্কটা পর্যন্ত ঠিকঠাক থাকছে না, এই আসছে এই যাচ্ছে। মেয়েটার কথার সুর বেশ সহজ, সপ্রতিভ। সুতপা পাশে বসে পড়ল, মুচকি হেসে বলল, লোকজনের সঙ্গে কন্ট্যাক্ট করে হবেটা কি? তোমরা তো ম্যারেজ অ্যানিভার্সারি করতে এসেছো। ম্যারেজ? মেয়েটা চোখ পিটপিট করলো। আমার সঙ্গে সানির তো এখনো বিয়ে হয়নি। তাহলে যে শুনলাম 3rd অ্যানিভার্সারি। ও মা, আঙ্কেল তাই ভেবেছেন বুঝি? মেয়েটা কুল করে হেসে উঠল। আমরা জাস্ট একসঙ্গে আছি, 3 মাস পর পর এই টাকাটা কোথাও একটা সেলিব্রেট করতে যাই। সানি ওটার নাম দিয়েছে অ্যানিভার্সারি। ও। সুতপা একটু থমকে গেল। আজকাল লিভ টুগেদারের অনেক গল্প শোনেন বটে, কিন্তু কোনো অবিবাহিত দম্পতির সঙ্গে এই প্রথম সরাসরি মোলাকাত। প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে ফস করে বলে ফেলল, তা বিয়েটা করনি কেন? করবো হয়তো, তাড়াহুড়ো কিসের? 3টে সেমিস্টার গেল, আর অন্তত একটা পেরো। বাচনভঙ্গিতে মজা পেয়েছে সুতপা। বলল, বিয়ের ভয় পাও বুঝি? বলতে পারেন আন্টি, সেকেন্ড ডিভোর্সের পরে খুব সাবধানে পা ফেলছি। এবার সুতপার প্রায় বাকরুদ্ধ হয়ে যাবার জোগাড়। ঢোক গিলে বলল, মানে তোমার 2বার ডিভোর্স হয়ে গেছে? তা হয়েছে বটে। মেয়েটা ছোট্ট একটা শ্বাস ফেলল। প্রথমটা তো একেবারেই ইম্যাচিওর ব্যাপার ছিল, আমিও যেমন অর্পণও তেমন। অফিস থেকে ফিরেই দুজনের লাঠালাঠি লেগে যেত। 8 মাস পর বললাম, তুই তোর মতো থাক বাবা, আমি আমার মতো থাকি। তবে আন্টি, ছাড়াছাড়ির পর আমাদের সম্পর্কটা অনেক নর্মাল হয়ে গেছে। নাও উই আর গুড ফ্রেন্ডস। সুতোপার পেটে কৌতূহল বুড়বুড়ি কাটতে শুরু করেছে, না বলে পারল না। আর দ্বিতীয়জন? ওটা একটু সিরিয়াস ছিল আন্টি। আই হ্যাড এ রিয়েল ক্রাশ ওভার তন্ময়। ভেবেছিলাম রিলেশনটা সারভাইভ করবে, হলো না, ফেল করে গেল। কেন? ইগো প্রবলেম। ইগো প্রবলেম আন্টি। তন্ময় আমাকে প্রচণ্ডভাবে ডমিনেট করবার চেষ্টা করতো, এঁটে উঠতে পারতো না। মানে আমি কোথায় যাব, কার সঙ্গে কতক্ষণ আড্ডা মারবো, কোন পার্টিতে কি ড্রেস পরবো, প্রত্যেকটা বিষয় ও আমাকে ডিকটেট করতে চাইতো। তাও নরমে গরমে চলছিল। কিন্তু কিন্তু আমার চাকরি চেঞ্জ করা নিয়ে ঝামেলা শুরু করতেই নিজের অজান্তেই বুঝি মেয়েটার গলা খানিক চড়ে গেছে। পাগল নাকি আমি? আমার লাইফে অন্যের দখলদারি আমি কেন মেনে নেব? প্রেম মানে তো এমন কিছু গিন নয় যে খোলা যাবে না। ঝড় পড়ে গেলে সুতো কেটে দেওয়াই ভালো, ঠিক না? ঠিক কি না বলুন আন্টি? সুতপা প্রায় বলেই ফেলেছিল, হ্যাঁ ঠিকই তো। কোনো ক্রমে কথাটা গিলে নিল। হঠাৎই মনে হলো, দখলদারি যতটা অসহ্য, বউকে আছে তো থাকবেই তো ধরে নেওয়াটাও কি কম অসহ্য নয়? দুটো যেন একই পয়সার এপিট আর ওপিট। উদাসীনও তো এক ধরনের অবজ্ঞা, নয় কি?
খানিক সময় নিয়ে সুতপা বলল, তুমি বোধহয় একটু বেশি সেন্সিটিভ, তাই না? কি জানি আন্টি, হবে হয়তো। একটু যেন দূরমনস্ক দেখালো মেয়েটাকে। তারপর যেন আপন মনেই বলল, আন্টি, আমি কীরকম পার্টনার চাই জানেন? সমান সমান টাইপ, মেন্টালি, সেরিব্রালি, একজন সত্যিকারের কমরেড উইথ প্যাশন। সে কেয়ারিং হবে, কিন্তু মাসেল পোলাবে না। আমার ওপিনিয়নকে সে ততটাই রেসপেক্ট করবে যতটা সে নিজের মতামতকে করে। ওরে বাবা, তোমার তো লম্বা পিরিসি গো। বাবা শব্দ করে হেসে উঠল। এমন অর্ডারি ছেলে দুনিয়ায় কোথায় মিলবে? চুপ করে ঘরের দিকে একবার তাকিয়ে নিয়ে মেয়েটা বলল, হ্যাঁ শোনো, সানির মধ্যে ওইসব কোয়ালিটি অনেকটাই আছে। ও আমাকে ফিল করতে পারে আন্টি। আমিও আমিও যেন ওকে বুঝি। তুমি কি শিওর? সুতোবার চোখ সরু হলো। মাত্র 9 মাস দেখেই? কি জানি, ভুল করতেই পারি। এই সম্পর্কটা হয়তো তাহলে। মেয়েটাকে খানিক আনমনা দেখালো। একটু পরে হাসিটা ফিরেছে। সহজ সুরে বলল, আর কি করা যাবে আন্টি? রিলেশন ছিঁড়লে মনের উপর দিয়ে ঝড় বয়ে যায় ঠিক, তবে একটা রিলিফও তো মেলে। তার দামও কি কম? তাছাড়া ঠোক্কর খেতে খেতেই তো লাইফ এগোয়। ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারি, আরও সতর্ক হই। কিন্তু মন যেখানে সায় দেয় না, সেখানে আটকে থাকাও তো আরেক যন্ত্রণা। আন্টি, আপনি আর আঙ্কেল নিশ্চয়ই অনেকদিন একসঙ্গে আছেন, নিশ্চয়ই ভালোই আছেন। তবু আপনার কি মনে হয় আমি খুব যুক্তিহীন কথা বলছি? সুতপা চট করে জবাব দিতে পারল না। ঘাড় দুলে গেল কি কে জানে। রাতের খাবার ঘরেই দিয়ে গিয়েছিল ভরত। সাদামাটা আয়োজন, রুটি, দেশি মুরগির ঝোল আর স্যালাড। বিকেলে ভরত ডিমের চপ ভেজেছিল। লোভে পড়ে খান্তিনে খেয়ে পেট দম মেরেছিল সুতপার। তবু খাবার ঠান্ডা করবার তো কোনো মানে হয় না। একটা রুটি দিয়ে সেরে নিল ওই সাহার। ওষুধগুলো খেয়ে শুয়ে পড়েছে। রাঘব হাঁটতে বেরিয়েছিল সামনে চত্বরটায়। খেয়ে উঠে একটু পায়চারি না করলে রাঘবের নাকি ঘুম আসে না। বেশ, ঘুম অবশ্য সুতোপারও আসছিল না। কেন যেন মেয়েটাকে মনে পড়ছে বারবার। কতটুকুনি বা পরিচয়। হাই হ্যালো করতে করতেই কি অবলীলায় নিজের জীবন কাহিনী উগড়ে দিল সে। কি বলা যায় এই মেয়েকে? বেশি অকপট নাকি নির্লজ্জ? তবে এমনিতে তো সিধে সরলই মনে হলো। ভিতরে প্যাঁচপোচ থাকলে সুতোপাকে কি পাত্তা দিত, নাকি অত গল্প জুড়ত? কাঁধে রুকস্যাক বেঁধে বাই আন্টি, যাই আন্টি করে দিব্যি হাত ধরাধরি করে বেরিয়ে গেল দুটিতে। একটু যেন ভালোবাসার দেনা পাওনা আছে। তবে এখন তো সব দৃশ্যগুলো চোখ সওয়া। জুটিটা টিকবে তো? রাঘব ঘরে ফিরেছে। ছিটকিনিটা তুলে দিয়ে ঢকঢক করে জল খেলো খানিকটা। আলো নিভিয়ে মশারিতে ঢুকেছে। মালিশে মাথা রেখে বলল, এবার প্রচুর ছবি তোলা হয়ে গেল, বুঝলে? হ্যাঁ, ফালতু ফালতু শাটার মেরে গেলে তো হবেই। সুতপা আলগোছে বলল, আজ তো সূর্যাস্তেরই ছবি নিলে এক গাদা। বাড়ি গিয়ে সিডি বানিয়ে ফেলতে হবে। মেমোরিটা সাফা করা দরকার। ধীরে সুস্থে করো, তারা কিসের? বারে, যদি ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদ যাই। ফেব্রুয়ারি এখনো ডেট দেরি। তাছাড়া যাব কি যাব না তারও তো নিশ্চয়তা নেই। সে কি, ছেলের বউয়ের প্রথম বাচ্চা হবে, শাশুড়ি পাশে থাকবে না? মন্দিরের মাও তো আছে, সে যাক না। কিন্তু টুকান যে তোমাকেই চাইছে। থাক,
কে কাকে চায়, কত চায়, কি জন্যে চায়, সব জানা আছে। খোঁচাটা রাঘব আদৌ বুঝল কি? তবে একটুক্ষণ নীরব। তারপর অন্ধকারে স্বর ফুটেছে, যথেষ্ট রেসপন্সিবল ছেলে, নিজের মতো করে শান্তিতে ঘর সংসার করছে। মোটেই কিন্তু আজকালকার ছেলে মেয়েদের মতো নয়, ওরা উড়নচণ্ডী নয়। দেখলে তো দুখানা স্যাম্পেল, টুকানদের মতো, ওরা ওদের মতো। সবাই কি এক ছাঁচে ঢালা হবে নাকি? তা হয়তো নয়, তবে তুমি যাই বলো, ওদের লাইফস্টাইলটা মোটেই অ্যাপ্রিসিয়েট করবার নয়, করা যায় না। অকারণে সমস্যা বাড়াচ্ছে। একসঙ্গে থাকার অন্য হ্যাপাটা নেই। একটা বাচ্চা কাচ্চা এসে গেলে এটাও তো অসাবধানী নয়, নিশ্চয়ই ব্যবস্থা। তবু এটা আজ হোক কাল হোক ছেলে মেয়ে তো একটা কিছু চাইতেই পারে। আর যদি আদৌ সেই বাসনা না থাকে, তাহলে তো বলতে হবে প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছে। এও তো এক ধরনের অসুস্থতা। না, ইচ্ছে আছে, আমাকে বলছিল। তা এইরকম ভেসে ভেসে বেড়ালে বাচ্চা মানুষ করবে কি করে? তার আগে নিশ্চয়ই থিতু হয়ে যাবে। কি জানি, আমি তো এদের ঠিক বুঝতে পারি না। বাচ্চা কাচ্চা হলে তাদেরই কপাল খারাপ। কেন? এমন ছাড়া অ্যাটিটিউড নিয়ে কি সন্তান মানুষ করা যায়? এদের যা কেয়ারফ্রি লাইফ, মনে হয় না ছেলেপুলের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট তৈরি হবে। কথাটা সুতপার বুকে কোথায় যেন বাজল। সে তো ছেলে নিয়েই সম্পৃক্ত ছিল, টুকান ছাড়া কিচ্ছু জানতো না। তাতেই কি টুকান তার খুব আপন হয়েছে? নিয়ম রক্ষার খাতিরে ফোন করে, দূর থেকে শৌখিন আহাউহু দেখায়, কিন্তু আদতে সুতপার উপরে টুকানের কতটুকু টান? যেটুকু আছে সেটুকু তো ওই মেয়েটিও পাবে তার ছেলে মেয়ের কাছ থেকে, নয় কি? ঠান্ডা বাড়ছে অল্প অল্প। কম্বলটা গলা অবধি টেনে নিল সুতপা, পাশ ফিরে শুয়েছে। ফের রাঘব বলল, তুমি তো বললে এটা খুব জলি। হ্যাঁ, তাই তো দেখলাম। আমার কিন্তু মনে হয় ওটা শো। যে ধরনের লাইফ ওরা লিড করছে তাতে আনন্দ থাকতে পারে না। ভেবে দেখো, একটা সম্পর্ক দানা বাঁধছে না, তার আগেই ঘ্যাচাং ফু। এই কিন্তু মোটেই সুখের ব্যাপার নয়। হঠাৎ মেয়েটা খুব দুঃখী। হতেই হবে। তুমি নিজেকে ওর জায়গায় প্লেস করে দেখো না, মনে হবে জীবনটা একটা বিভীষিকা। এর চেয়ে আমরা বাবা ঢের ভালো ছিলাম, আছিও। কি সুন্দর তরতর করে সংসারের পানসিটা বয়ে গেল, বলো। রাঘবের কথাগুলো ঠাট্টার মতো শোনালো কি? সুতপা কি সত্যি খুব সুখে ছিল, আছে? পানাপুকুর নাকি দিশেহারা বয়ে চলা, কোনটা যে ভালো সুতপা বুঝতে পারছিল না। হঠাৎই বড্ড শীত করছিল সুতপার।